যাদের হানিমুন পিরিয়ড শেষ হয় নাই এখন পর্যন্ত, যে সরকার, সেই সরকার বাধ্য হলো রিস্ক নিতে। তাদের হানিমুন পিরিয়ডও তো পার হয়ে গেছে, তাই না? তো তারা ব্যবস্থা নিচ্ছে না কেন? আমি নিজেও অনেক সময় এই বট বাহিনীর দ্বারা এখন পর্যন্ত রাইট নাও আমি সাফারার, বাট কি বললাম সেটা কিন্তু তারা তাদের জানে তাদের বিপক্ষে গেছে, এটাই হচ্ছে আমার বড় দোষ। আগের তো পার্লামেন্ট দেখার কোনো প্রয়োজন ছিল না, মানে ওইসব পার্লামেন্টে তো সবাই নিজেরা ছিল। এবারে পার্লামেন্টেও কিন্তু নিজেরাই। আপনার ইউনিসেফের কাছ থেকে নিয়েছে এই টিকাগুলো, এবং পর্যাপ্ত টিকা ইউনিসেফের কাছে ছিল, আছে এখন পর্যন্ত। তাহলে কেন তারা নিল না? এবং এই ইউনিসেফ তো বাংলাদেশে কাজ করে বহু বছর, যুদ্ধের পর থেকে বা আগে থেকে। কেন তারা নিল না? এটার একটা বিহিত করা উচিত। যেই হোক, অপরাধী যেই হোক, আমরা বলি রাষ্ট্র পরিচালনার জন্য অনেক সময় নৃশংস হতে হয়। এবং সবচেয়ে দুঃখজনক, যারা আজকে বিরোধী দল, তারা এই ব্যাপারে কিছুই বলেনি। কারণ কান টানলে মাথা আসবে, তাদের সরকার ছিল 18 মাস। তারা ওই ধরনের, আপনি শুনেছেন এক কি গণভোট সংস্কার, জুলাই সনদ, যেটা সবগুলোই সংবিধানের মধ্যে আছে, এবং কিছু সংযোজিত হতে পারে, কিছু বিযোজিত হতে পারে। বাট এটা নিয়েই আমার 2 মাস চলে গেল। আমার সন্তানরা মারা গেল, আমার সন্তানরা আরও কতজন মারা যাবে আমরা জানি না। 3 শতাধিকে আমরা চলে গেছি। তো এই জায়গাটায় আপনি বলেন যে একটা যাদের হানিমুন পিরিয়ড শেষ হয় নাই এখন পর্যন্ত, যে সরকার, সেই সরকার বাধ্য হলো রিস্ক নিতে। তাইলে যে সরকাররা ছিলেন, আপনার যদি 2 মাস 3 মাস থাকতেন আমি কিছু বলতাম না, যে হ্যাঁ এটা নির্বাচন করানোর জন্য আসছে, নির্বাচন করেছে, শেষ। কিন্তু আপনি তো 18 মাস থেকেছেন, প্রায় ধরেন একটা ফুল প্লেজেড সরকারের 3/1 ভাগ আপনি থেকেছেন। আপনার তো এইখান থেকে কোনো, আপনি যে একজন স্বাস্থ্য উপদেষ্টা দিলেন, কয়দিন এই স্বাস্থ্য উপদেষ্টাকে দেখেছিল? আপনি আপনার ঘরের লোককে সিলেক্ট করলেন, আপনি আপনার বন্ধুকে সিলেক্ট করলেন, তারা আদৌ কতটা যোগ্যতা সম্পন্ন সেটা আপনি দেখলেন না। তাহলে এখান থেকে আপনি কোনোভাবেই আপনি নিস্তার পেতে পারেন না। এর আগের সরকার, যেটা 20-এর পরে থেকে আনা হয় নাই, তার হয়তো একটা কজ আছে যে কিছু ছিল, করোনা ছিল, আমি হয়তো ওইভাবে পারি নাই। আর তাকে ধরলেও আপনি কোথায় পাবেন তাকে? সে তো পালানের উপর আছে, সে তো দেশেই নেই। আপনি দেখেন একটা জুলাই অভ্যুত্থানে কেউ বলে 1400 মারা গেছে, কেউ বলে 1500, আচ্ছা আমি ধরে নিলাম 2000-ই মারা গেছে। আপনি এই কয়দিনের এই হামের রুগীদের দেখেন, এই বাচ্চাগুলোর তো কোনো, ওই জুলাইয়ের আমাদের সন্তানরা মারা গেছে, তারা দেখছে তাদের বাপ মা, তাদের প্রতিবেশীরা কত কষ্ট করেছে একটা ফ্যাসিস্টের আন্ডারে। বাট এরা তো দুনিয়ার কিছুই জানে না। যাদের 70-80 বছর মিনিমাম বেঁচে থাকার গ্যারান্টি ছিল, তারা চলে গেল। তো এটা তো হতে পারে না। এটা এইখান থেকে একটা সরকার কোনোভাবেই নিস্তার পেতে পারে না, আমি মনে করি। আমি রাদার প্রশ্ন করতে চাই যে এই সরকার তো অলমোস্ট 3 মান্থস তাদের পার হলো, কাজেই তাদের হানিমুন পিরিয়ডও তো পার হয়ে গেছে, তাই না? তো তারা ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা তো টিকা দেওয়া শুরু করেছে। না, আমি সেই ব্যবস্থার কথা বলতেছি না। এই যে একটা ক্রাইসিস ডেভেলপ হইলো, তারা কেন রিসার্চ করতেছে না? তারা কেন ইনভেস্টিগেট করতেছে না? তারা কেন তাদেরকে ইয়ার আওতায় আনতেছে না, জব দিয়ে তার আওতায় আনতেছে না? আপনার স্কোপ আছে না? স্কোপ আছে তো। আপনি এখন ল মেকার, আপনি এখন আপনার ইউ হ্যাভ অল দি ক্যাপাসিটিস, তো আপনি অ্যাকশনে যান। মানে ধরেন এই ইস্যুটাকে জিয়ে রাখার মধ্যে তো কোনো লাভ নাই, রাদার পলিটিক্স আছে। সো হোয়াট ইউ আর ডুইং ইজ পলিটিক্স, নাথিং মোর দ্যান দ্যাট। আপনার যদি শাস্তি প্রদান করার ইচ্ছাই থাকে, আপনি তদন্ত কমিশন গঠন করেন, লোকজনদেরকে দায়িত্ব দেন, একটা ফেয়ার ইনভেস্টিগেশন হোক। ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে ওইখানে যদি স্বাস্থ্য উপদেষ্টা তৎকালীন যদি এই ঘটনার সাথে জড়িত থাকে, আপনি তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। ভেরি সিম্পল কেস। সেখানে আমলারা, আপনি জানেন যে একজন মন্ত্রী উপদেষ্টা তার ক্যাপাসিটি কতটুকু থাকে, তাকে পরিচালনা করে আমলারা। সেখানে যদি কোনো আমলাদের গাফলতি থাকে, আপনি তাদেরকে জবাবদিহিতা নিয়ে আসেন। এই বাচ্চা বিএনপির মানে সিল নিয়ে জন্মগ্রহণ করে নাই, এই বাচ্চা আওয়ামী লীগের সিল নিয়ে জন্মগ্রহণ করে নাই, এই বাচ্চা এনসিপির সিল নিয়ে জন্ম করেছে, এটা আমাদের বাচ্চা, এটা আমাদের দেশের মানে মানুষ। আমরা এটাকে ওই সিলের মধ্যে ফালাইতে চাই না। তবে আমি আবারও বলছি, অবশ্যই আপনাকে ফাইন্ড আউট করতে হবে ব্যর্থতা। এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে যে দেখেন, এটা একটা ন্যাশনাল ক্রাইসিসের পার্ট। করোনার যেরকম ক্রাইসিস, এই আউটব্রেকগুলো অন্যান্য দেশ কিভাবে এই আউটব্রেকগুলোকে অ্যাড্রেস করছে, ওই প্রসেসটাকে আপনাকে ফলো করতে হবে। এটা নিয়ে আপনি সবাইকে, যারা সংশ্লিষ্ট যারা আছে, তাদেরকে কল করেন, তাদের কাছ থেকে অ্যাডভাইজিং করেন। এই চিকিৎসায় কোনো ব্যর্থতা আছে কিনা, এখন অনগোয়িং
এই চিকিৎসায় কোনো ব্যর্থতা হচ্ছে কিনা, এই চিকিৎসাটাকে কোনোভাবে ইমপ্রুভ করা যায় কিনা, এই চিকিৎসাটাকে ইমপ্রুভ করার জন্য কোনো লজিস্টিক্স প্রয়োজন আছে কিনা, এই চিকিৎসাকে ইমপ্রুভ করার জন্য আপনার আর কোনো ইনপুট দরকার কিনা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে, ইভেনচুয়ালি ভলেন্টিয়ার আপনার লাগবে কিনা, ইউ ক্যান আস্ক ফর দিস। আমার মনে হয় বাংলাদেশের এই জাতীয় সমস্যায় সবাই সর্বোচ্চ মানে এফোর্ট দিয়ে এই জায়গায় ঝাঁপিয়ে পড়বে। আর ব্যর্থতা যার, সেটা ইন্টারিমের হোক আর যে কোনো দলের হোক, খুঁজে বের করেন। এটার দাবিটা আমরাও জানালাম এবং ওই দাবির সাথে আমরা সর্বোচ্চভাবে, যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আছে, বিএনপিকে সহযোগিতা করতে চাই। বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের রাজনৈতিক অনেক দল, হ্যাঁ, এই আমি এনসিপির কথাই যদি বলি, এনসিপি তো ছোট মানুষের দল, তাদের তো এই সমস্যা থাকার কথা না, কিন্তু কেন থেকেছে? কারণ সে তার বাবাকে দেখেছে, সে তার দাদাকে দেখেছে, সে তার বর্ডার এরিয়ায় দেখেছে, সে তার স্টাডিতে দেখেছে যে কোনোভাবেই তাদের মন পাওয়া যায় না, সেজন্য তার স্ট্র্যাটেজিটা ওই জায়গাটাই নিয়ে গেছে। বাংলাদেশ কি নিজেকে ছোট ভাইয়ের আসনে রেখে পররাষ্ট্রনীতি চালাতে চায় নাকি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়? পররাষ্ট্রনীতিতে একদম ভিন্নতর, বন্ধুর মতো, একদম স্রেফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বলেছেন, ওইভাবেই আজকের মাননীয় প্রধানমন্ত্রী ওইভাবেই কাজ করবেন এবং উনি ঘোষণা দিয়েছেন। ওটা হলো সবাই বন্ধুর মতো, আপনি আমাকে যতটুকু দিবেন আমি আপনাকে ততটুকু দিব, এবং বন্ধুত্বটা এমন হবে, আমি মনে করি চায়না তো ইন্ডিয়ার বন্ধুত্বটা যেমন, আমি ওইখানে একটুখানি বলি, অরুণাচল নিয়ে তাদের কিন্তু মারমার কাটকাট, কিন্তু যখনই আমেরিকা নিয়ে কথা ওঠে তখন কিন্তু তারা আবার এক হয়ে যায়। এই যে আন্তর্জাতিক, আমি আমার হিসাব বুঝবো, এনসিপি ও ওর হিসাব বুঝবে, উনি ওনার হিসাব বুঝবে, এটা হচ্ছে, এখানে আবেগের কোনো জায়গা নাই। অন্তর্বর্তীকালীন সরকারের 17 মাসে যে শাসন, সেখানে নতুন কিছু ছিল? আমি তো নতুন কিছু দেখিনি। ইভেন কি আজকে পত্রপত্রিকায় বের হচ্ছে যে কিভাবে প্রেস উইং থেকে ধমকানো হতো, তাদের ভয় হলো পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে, কাউকে না জানে, এমনকি ড্রাইভারকে পর্যন্ত না জানে পালিয়ে গেছে। তো ফলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত, এটা সালাউদ্দিন সাহেব খুব চমৎকার করে পার্লামেন্টে বলছেন, আমার ছোট ভাইয়েরা নতুন বন্দোবস্তের কথা বলতেছে, কিন্তু পুরনো ড্রাইভারকে পর্যন্ত না জানে পালিয়ে গেছে। তো ফলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত, এটা সালাউদ্দিন সাহেব খুব চমৎকার করে পার্লামেন্টে বলছেন, আমার ছোট ভাইয়েরা নতুন বন্দোবস্তের কথা বলতেছে, কিন্তু পুরনো ব্যবস্থার মধ্য দিয়ে নতুন বন্দোবস্ত কিভাবে কায়েম হবে, এটা সালাউদ্দিন সাহেব একটু ফার্সিক্যালি বলছেন। আমি যেই পার্লামেন্টটা দেখলাম, এই পার্লামেন্টটা, আগের তো পার্লামেন্ট দেখার কোনো প্রয়োজন ছিল না, মানে ওইসব পার্লামেন্টে তো সবাই নিজেরা ছিল। এবারের পার্লামেন্টেও কিন্তু নিজেরাই। এবার মনিয়াপা আছে, এটা বলতে একটু ইয়ে লাগতেছে, কিন্তু পার্লামেন্টে যারা আছেন তারা একসঙ্গে রাজনীতি করেছেন, একসঙ্গে লড়াই, মানে আন্দোলনে ছিলেন, জোটে ছিলেন। দিনের শেষে একজন মন্ত্রী বলেছে, আমি জানি না সেদিন বলেছেন কিনা, দিনের শেষে এক জায়গায় আছে ওনারা, যতই ওনারা বিরোধিতা করুক, পক্ষে বলুক বিপক্ষে বলুক, এবং শেষে দেখেন সমস্ত কিছুর কনক্লুশন আসে, আমরা একসাথে হলো পার্লামেন্টে কাজ করব। আমি একটা কথা বলতে চাই, এই পার্লামেন্টটা কিন্তু একমুখী। এই পার্লামেন্টে মনে করেন আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হলো, সেই চুক্তির বিরুদ্ধে একটা মুলতবি প্রস্তাব করতে হলে 5 জন সংসদ সদস্য দরকার হয়। আমরা কিন্তু 5 জন খুঁজে পাইনি। আমরা তো অ্যাপ্রোচ করেছি অনেককেই, মানে বাম, আমাদের সাম্রাজ্যবাদের যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে, কিন্তু কেউই কিন্তু সেটা রাজি হয় নাই। তার মানে এই যে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে যে বাণিজ্য চুক্তি হলো, যে এটা ইউনূস সাহেব করলেন, এটা বিএনপিও এটার বিরুদ্ধে বললো না, এটা জামাত এটার বিরুদ্ধে বললো না, এবং তাদের কত কিছু নিয়ে ঝগড়া হলো। আপনি বললো আমরা নির্বাচিত হলে সরকারি বাড়ি ব্যবহার করব না, আমরা সরকারি গাড়ি নিব না, আমরা সরকারি কি বলে নিরাপত্তা নিব না, সবই তো নিচ্ছেন। এখন আবার খুব লাজুক ভাবে বলতেছেন যে যদি একটা গাড়ি দিতেন খুব ভালো হইতো। তো এই যে সমস্ত কিছু আলাপ হলো, কিন্তু বাংলাদেশের স্বার্থ, অর্থনীতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তি, সেই চুক্তির বিরুদ্ধে কিন্তু কথা বলার মতো একটা লোক কিন্তু এই পার্লামেন্টে রুমিন ফারানা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া গেল না। আমরা এখনো মব নিয়ে প্রতিবাদ করি, কথা বলি, এবং মব যে আস্তে আস্তে কমবে, কমার দিকে, আমরা কিন্তু এটাও বলি, এখনো কমার দিকে। এখন আইনমন্ত্রী কেন বলেছেন এটা বুঝতে হবে। অনেক সময় লাইন ধরে ফটোকার্ড ছেড়ে দেয়, কিন্তু আগে পরের হিসাবটা করে না। আগে পরে নিশ্চয়ই ওইখানে হয়তো কোনো কিছুর অবতারণা হয়েছিল। আমি নিজেও অনেক সময় এই বট বাহিনীর দ্বারা এখন পর্যন্ত রাইট নাও আমি সাফারার,
বাট কি বললাম সেটা কিন্তু তারা তাদের জানে তাদের বিপক্ষে গেছে, এটাই হচ্ছে আমার বড় দোষ। তাদের বিপক্ষে কেন গেল? রাষ্ট্রের, ধর্মের, সমাজের বিপক্ষে জানে, শুধু তাদের বিপক্ষে গেছে। সত্য কথা বলার জন্য আমি সবসময় সমস্যায় পড়ি। তো এইটা আমি আইনমন্ত্রীর ওটা দেখতে চাই। কিন্তু আপনি দেখেন মব নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে, এর আগে যা যা হয়েছে এগুলার বিচারের আওতায় এসছে তড়িৎ গতিতে, সেটা তো কিন্তু ওই অর্থ কি কমেছে? একটি প্রতিবেদন, একটি মানবাধিকার সংগঠন বলছে এপ্রিল মাসে গণপিটুনিতে 21 জন নিহত হয়েছেন। দেখেন এটা এটা আসলে আমি বলবো না যে চরমভাবে কমেছে। আপনি যদি ওই হিসাবটা করেন ইন্টারিম সরকারের ওই তুলনায়, এখন এইখানে কোন কারণে কিসের জন্য কি হয়েছে, আগে যেমন ধরেন একটা মানুষকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হতো শত্রুপক্ষকে, সেটা কতটুকু হয়েছে সেটা দেখতে হবে। সেটা এখন ধরেন ব্রাহ্মণবাড়িয়ায় ঝগড়া করতে গেলে, মারামারি করতে গেলে টুটা আসে, এখন কিছু এরিয়ায় আছে, এটাকে আপনি কিভাবে করবেন? ওরা একটা দেখা গেল যে 5 টাকা নিয়ে মারামারি করে 3 জন শহীদ হয়ে গেছে, সেটা অন্য হিসাব। আর আপনার সত্যিকার অর্থে যে রাস্তায় চলাফেরায় বাক স্বাধীনতায় কতটুকু, সেটুকু আমাকে বুঝতে হবে। এবং আমাদের সরকার এটা এই মবকে সরানোর জন্য বদ্ধপরিকর, আমি এইটুকুই বলতে চাই। দৌলতপুরের যে ঘটনাটা কুষ্টিয়ার খুবই সিগনিফিকেন্ট ঘটনা, এই সরকারের সময় হয়েছে এবং একেবারে জাতীয় দৈনিক হ্যাঁ, টপ সবগুলো লাইন, দৈনিকে এসেছে, একেবারে সবগুলো ছবি সহ ছাত্রদল নেতা জুবায়ের, বকুল, না, সেখানে কিন্তু সুজন, মামলা হয়েছে জামাতের একজন জামাতের এবং নেতা। ছবি সহ প্রকাশ হয়েছে, কিন্তু এদেরকে অ্যারেস্টও করা হয়নি। এবং যেটা বলছে কাকে পিটিএ অ্যারেস্ট মারা করবে? হয়নি। যার নামে মামলা হয়েছে নাকি যাদের না, ছবি এদের তো দেখা ছবি সহ প্রকাশ হয়েছে। এরা যে মানে এবং কে কিভাবে মারছে, কিভাবে লাইভ করছে, কিভাবে উস্কানি দিছে, পুরো ঘটনাটা আছে। আপনাদের সময় থাকলে আমি বলবো। কিন্তু যিনি নিহতের ভাই তিনি মামলা করেছেন জামাত নেতার সহ অন্যান্য ভাই আরো সেটা যারা তো ছিলেন। আপনি তাকে জোর করে, কিন্তু আপনি এভিডেন্স কি জোর পাইছেন? করে মামলা করা এভিডেন্স যায়, কি পাইছেন? মার্ডার আপনি পরিবারে। প্রশ্নটা অ্যাকচুয়াল জায়গায় নেন না, এভিডেন্সের নাম ধরে আসছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? তবে কেউই গ্রেফতার হয়নি, এটি একটি কেউ বিষয় না, যে আপনি আসলে নাম যিনি ধরে হোক যাদের না নাম কেন, আসছে তাদেরকে কেন গ্রেফতার করলেন না সেটা যিনি বলুন। হোক জড়িত তাকে কেউ কেন যে গ্রেফতার শামীম হবে না সেটি। হত্যা। না, কুষ্টিয়ার পীর হত্যা। কুষ্টিয়ার ওই যে এই যে শামীম কয়েকদিন হত্যা, আগে যে শামীম হত্যাটি হলো। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আমার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে